আলাইকুম বন্ধুরা, আশা করা যায় তোমরা ভালো আছো। তোমরা জানো যে সারা বিশ্বব্যাপী একটা মারাত্মক মহামারী একটা অবস্থা বিরাজ করছে, যেটা অলরেডি আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করা যায় তোমরা ভালো অর্গানাইজেশন। তোমরা জানো যে সারা বিশ্বব্যাপী একটা মারাত্মক মহামারী একটা অবস্থা। হ্যাঁ, আসলে একটু লাইভ টেস্ট, একটু টেস্টিংয়ের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমিও সেটা বুঝতে পারছি যে সাউন্ডের সমস্যা হচ্ছে। আহ, হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী করোনা একটা মহামারী আকার ধারণ করছে। আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিয়েছি সেটাই করোনা ভাইরাসের ছবি। দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসের এই পিকচারটা, এটা এখন সবাই মোটামুটি কম বেশি পরিচিত। ছোট ছোট বাচ্চারাও এখন এই ছবিটা আঁকছে, তারাও অ্যালার্ট। বৃদ্ধ থেকে একদম বাচ্চা পর্যন্ত সবাই এখন করোনা ভাইরাস নিয়ে মারাত্মক রকম অ্যালার্ট একটা অবস্থা বিরাজ করছে। আচ্ছা, এখন যে বিষয়টা আমি একটু বলি, করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই জানি, এখন মোটামুটি সচেতন সবাই। নিউজটা শুনেছে যে হাত ধুইতে হবে, নাক মুখ চোখে স্পর্শ করা যাবে না। তারপরে হচ্ছে একটা যেখানে সেখানে কাশি, আমরা যেন শিষ্টাচার মেনে চলি। আমরা কোনো কিছু যেন আমরা সেটা কাশি দিই, সেটা আমরা যেন মেনে চলি, আমরা সেই জিনিসটা জানি। ঠিক আছে, তা এখন এরপরেও কিছু কিছু বিষয় আছে যেটা হয়তো অনেকে জানে না। সেই বিষয়গুলো আজকে আমি একটা আলোকপাত করব। সেটা হলো যে করোনা ভাইরাসটা শেষ কবে, এটা কি আদৌ শেষ আসছে না এখন, এটা কবে, এটা বাংলাদেশে কি অবস্থা। অনেকে বলছে যে বাংলাদেশে কত লাখ মানুষ মারা যাবে, এত মারা যাবে, একটা ভালো একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তা আমার আজকের এই আলোচনাটা 1 ঘন্টাব্যাপী চলবে। আমি কিছু কিছু বিষয়ের উপর আমি একটু আলোকপাত করব। সেটা হচ্ছে এই ভাইরাসটা আসলে কী ধরনের ভাইরাস। আমি যে ভাইরাসটা সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে এটা করোনা ভাইরাস, এটা বিটা করোনাভিরিডি ফ্যামিলির একটা ভাইরাস। তো এই ফ্যামিলির ভাইরাসটা, এটা যে করোনা, যে এই যে স্পাইক যেটা দেখছো, এটাকে আমরা বলি ক্রাউন। ঠিক আছে, এই ক্রাউনের উপরে বেস্ড করে এটাকে করোনা নাম করা হয়েছে। এটা করোনা একটা ফ্যামিলি। ঠিক আছে, এটা মেইনলি এটা আরএনএ ভাইরাস, মেইনলি না, এটা আরএনএ ভাইরাসই। তো আমরা জানি ডিএনএ ভাইরাস 2 স্ট্যান্ড এবং আরএনএ সিঙ্গেল স্ট্যান্ড থাকে। ঠিক আছে, তো সব কিছু মিলায় যেটা দেখা যায় সেটা হচ্ছে করোনা ভাইরাসের এই ভিউলেন্স যে ফ্যাক্টরটা, এটা অনেক বেশি। ঠিক আছে, হয় করোনা ভাইরাস ইজ সো ডেঞ্জারাস। তা সেটা আমি একটু পরে আসি। তা আমি করোনা ভাইরাসের একটি স্ট্রাকচারালি যে গঠনটা বলবো, সেটা হচ্ছে এটা আমরা বেশ কিছু শুনছি, এটা আসলে একদমই নতুন নভেল করোনা ভাইরাস আমরা বলছি। যে কোভিড SARS-2 যেটা ফ্যামিলি থেকে আসছে, এটা আমরা নভেল করোনা ভাইরাস হিসেবে জানি। যে নভেল শব্দটা জিনিসটা নতুন, সম্পূর্ণ নতুন একটা ভাইরাস। ঠিক আছে, যে সেখান থেকে এই নভেল শব্দটা আসছে। আমি কি সবাই শুনতে পাচ্ছ কি সবাই? আমি কি আই ক্লিয়ার? হ্যাঁ, সবাই মোটামুটি ওকে রাইট নাও বলতেছে। ওকে, আমার মনে হয় সবাই শুনতে পাচ্ছ। তো এটা বিটা করোনাভিরিডি ফ্যামিলি, যেটা একটা আরএনএ ভাইরাস, এটা নিজে একটা সেলের ভিতরে যাচ্ছে। ঠিক আছে, এটা সেলের ভিতরে যেটা করে, জাস্ট আরএনএটাকে ছেড়ে দেয়। আরএনএটা যা করে কি, আমাদের মানব শরীরের যে সেলগুলো আছে সেখানে যে ও আবার আরএনএটাকে আবার রেপ্লিকেশন করে প্রচুর ভাইরাস ফর্ম করে। তো এই জন্য এটা সো ডেঞ্জারাস। আর এটার একটা বড় যে খারাপের সবচেয়ে বড় দিক হচ্ছে, আমরা অন্য সময় ইবোলা ভাইরাস, সার্স করোনা ভাইরাস, অনেক কিছু এর আগে এসে গেছে। তো সেসব ক্ষেত্রে দেখা গেছে যে ইবোলা ভাইরাস যেটা করছে, যার শরীরে গেছে সে কিন্তু ক্যারিয়ার এবং তাকে সে মেরে ফেলছে এরকম। কিন্তু এই কোভিড-19 যেটা, আমরা মানুষরাই হলো হোস্ট যেটা বিষয়টা করছে, ও কিন্তু মানুষটাকে মারতেছে না। 80% কেসে দেখা যাচ্ছে যে এটা মানে
ক্লিনিক্যাল সাইন সিমটম প্রকাশ করছে না, বাট করোনা পজিটিভ। তার মানে ও মানুষের শরীরে আসছে বাই হুক আর বাই ক্রুক, সে ঢুকছে এবং সেটা রেপ্লিকেশন করছে। রেপ্লিকেশন করার পরে যেটা হচ্ছে যে ও মানুষের শরীরের সেলগুলোকে নিয়ে সে অনেক রেপ্লিকেশন করে সেটাকে আবার এক্সপেল করছে। এবং এটা সবচেয়ে খারাপ দিক যেটা, সেটা হচ্ছে আমরা যেমন ইনকিউবেশন পিরিয়ড এখানকে মতান্তরে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত, কোনো স্পেসিফিক কেউ বলতে পারছে না। তো এই ইনকিউবেশন পিরিয়ডের যে বিষয়টা হয়েছে যে ও মানুষের শরীরে ঢোকার পরে ও আবার মানুষের শরীর থেকে আরও মানুষকে ইনফেক্ট করতেছে, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার মাল্টিপল চেইন অফ রিয়াকশনের মাধ্যমে। হ্যাঁ, যে চেইনের মতো এরকম রিয়াকশন, মানে এটাকে ইনফেক্ট করতেছে এক্সপোনেনশিয়াল গ্রোথ যেটা বলা হয়। হ্যাঁ, যে এটাকে একজন থেকে 3 জন, 3 জন থেকে 9 জন। সো এই যে একটা এই চেইনটার কারণে কিন্তু ও ভালো একটা অবস্থা, ভালো রকম সেটাকে সার্কুলেট করে ফেলতেছে। তা আমরা যদি দেখি যে কেন আমরা এখন কোন স্টেজে আছি সে অবস্থায়, আমরা যখন আমরা দেখছি যে আমরা এই পিকচার থেকে একটা জিনিস দেখব যে ডিফারেন্ট স্টেজ অফ কোভিড-19, আমরা এখন আসলে কোন স্টেজে আছি। আমরা এখন কিন্তু লোকাল ট্রান্সমিশন ফেজে আর নাই। আমরা অলরেডি আইডিসিআর থেকে জানছি এটা কিছু কিছু ক্ষেত্রে কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে, যে যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে, সো আমরা কিন্তু এখন আর লোকাল ফেজে নাই। আমরা যেমন ইম্পোর্টেড কেস যেটা আমরা ফার্স্ট এয়ারপোর্টে ডিটেক্ট করেছিলাম, যে আমরা যদি ওই সময় সবগুলো ডিটেক্ট করতে পারতাম, তাহলে হয়তো আমরা এই কমিউনিটি ট্রান্সমিশনে হয়তো আল্লাহর কৃপায়, মহান সৃষ্টিকর্তার কৃপায় পর্যন্ত আশা লাগতো না। যদি ইম্পোর্টেড কেস আসছে, সেখান থেকে আস্তে আস্তে 1 থেকে 3 জন, 3 থেকে 9 জন, সেখান থেকে এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে। সব কিছু মিলাই লোকাল ট্রান্সমিশন, কমিউনিটি ট্রান্সমিশন, আর সারা ওয়ার্ল্ড ব্যাপিক আমরা জানি এটাকে এপিডেমিক থেকে অলরেডি প্যান্ডেমিকে চলে গেছে। তা আমি যে কথা বলছিলাম যে হোয়াট ইজ কমিউনিটি ট্রান্সমিশন। তো এই কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে যে এই যে খুব ক্ষুদ্র থেকে হঠাৎ করে বাস্ট আউট হওয়া। আমরা যদি আজকে ওয়ার্ল্ডের কয়েকটা দেশের অবস্থা দেখি, যে এখন এই মুহূর্তে করোনা ভাইরাসের কেস আছে হচ্ছে 7,40,685টা। ঠিক আছে, 7,40,685টা কেস যদি থেকে থাকে, আর সেখান থেকে ডেথের আমরা যে স্ট্যাটিস্টিক, সেখানে হচ্ছে 35,045টা। তো এটা আসলে ম্যাসিভ। যেখানে কিন্তু আমেরিকা অলরেডি 1,43,229টা কেস ডিটেক্ট করে ফেলছে। তাহলে তোমরা দেখো যে এক্সপোনেনশিয়াল গ্রোথের যে খারাপ দিকটা সেটা কীভাবে হয়েছে, যে তারা ডিটেক্ট করতে করতে এরকম করে বেড়ে গেছে, একটা ভালো একটা ম্যাসিভ অ্যামাউন্টে চলে গেছে। আমরা জানি চায়না ছিল ওহানকে ক্রস করছে অলরেডি, ইটালিকে পরে ক্রস করে অলরেডি ইউএসএ এখন সর্বাধিক কেসধারী তোমার কেস এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে সব কিছুই মিলায় আমি আবার ফিরে আসছি যে কি অবস্থা ওয়ার্ল্ড ওয়াইড। বন্ধুরা, তোমরা এখন যদি দেখো যে বাংলাদেশে আজকে সর্বশেষ তথ্য অনুসারে 49টা কেস আছে, 49টা কেস ডিরেক্ট করেছে। তার মধ্যে আমি একটু ডেটা থেকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশে 49টা কেসের মধ্যে অলরেডি আমরা 5টা ডেথ এবং আজকে একটা নিউ কেস আসছে, যেটা টোটাল রিকভার্ড অলরেডি 19 জন টোটাল রিকভার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা বলা যায় যে বাংলাদেশ কিন্তু অনেকখানি অন্যান্য ডেটা থেকে ভালো। ঠিক আছে, এখন এইটা নিয়ে অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে, আমি কন্ট্রোভার্সিতে না যাই। যেটা গভর্নমেন্ট থেকে অলরেডি ডিক্লেয়ার করছে, আমি সেটাকেই ধরেই আস্তে আস্তে বলি যে বাংলাদেশে যদি এক্সপোনেনশিয়াল গ্রোথের কথা বলি, সেটা কিন্তু এখন পর্যন্ত ওই রকম হয় নাই। কিন্তু এটা কি হবে না? অবশ্যই বাংলাদেশ খুবই ঝুঁকির মধ্যে আছে, সত্যি কথা। এই ঝুঁকিটা আমি যদি বলি, তাহলে আমি একটু ঝুঁকির বিষয়টা আমি যদি একটু দেখাই, তাহলে তোমরা একটু দেখতে পারবা। সেটা হচ্ছে এই পিকচারটা। দেখো, এখন যে পিকচারটা তোমাদের সামনে তুলে ধরেছি, এখানে বাংলাদেশ আক্রান্ত নদীর প্রথম দিন থেকে ছিল এক, তারপরে হচ্ছে তোমার তারপর দ্বিতীয় দিন সেটা ছিল
3, তারপরে 3, তারপরে 6, 6 থেকে এসে 14তম দিনে ছিল 48, ঠিক আছে। কিন্তু 15তম দিন থেকে আমরা যদি দেখি যে এরপরে কি হবে, আমরা যদি ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রিজ থেকে আমরা হিসাব করে দেখি যে ওয়ার্ল্ডের যে ইতালির কথা যদি বলি, ইতালি কিন্তু যেটা করছিল যে প্রথম দিন তারা 3 ছিল, 14তম দিনে এসে তারা কিন্তু 1128টা কেস হয়ে গিয়েছিল। তো এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথে বাংলাদেশ কিন্তু সেরকম যাচ্ছে না, ঠিক আছে। হয়তো আমাদের টেস্ট ফ্যাসিলিটিস কম, হয়তো আমরা সেটাকে টেস্ট ঠিকমতো করতে পারছি না, এইটার মূল কারণ। আমরা এই মুহূর্তে খুব সতর্ক থাকবো, আমার ফার্স্ট মেসেজ যেটা, আমরা খুব সতর্ক থাকবো, কারণ এই মুহূর্তে ট্রান্সমিশনটা খুব বেশি হচ্ছে, কারণ এটা এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে। আমরা বাইরে গেলে যেখানে যাই না কেন 1 থেকে 3 মিটার আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো, এটা আমরা সবাই জানি, সবসময় শুনতেছি, তারপরে ওই দূরত্বটা মেনটেন করা হচ্ছে না। আমরা জানি লকডাউনে আমরা এখন আছি, তারপরেও অনেকে বাজারে করতে যাচ্ছে, আমি অনেকে দোকানে যাচ্ছে তাদের এসেনশিয়াল কিছু জিনিস কেনাকাটা করতে। সুতরাং এই সামাজিক যে দূরত্বটা এটা কিন্তু বজায় রাখতে হবে। তা আমি আরেকটা যে বিষয়টা বলতে চাই, সেটা হচ্ছে হোয়াট ইজ, এই যে আমাদের ভাইরাসটা শরীরের মতো যে কী কাজটা করে, এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, যেটা আমরা জানি, এটা অনেকেই হয়তো আমরা যারা মেডিকেল সায়েন্সে আছে তারা হয়তো জানে, কিন্তু এখন অনেকে হয়তো জানে না যে অ্যান্টিবডি রিয়াকশনটা কী। এই ভাইরাসটা যখন মানব শরীরে যাচ্ছে, এটা প্রথমত হচ্ছে ও মাল্টিপ্লিকেশন করতেছে, মাল্টিপ্লিকেশন করে ও ভাইরাসটা যেটা করে ফার্স্টে সেটা হচ্ছে ও ক্যাপিলারির মধ্যে যে ক্যাপিলারি ব্রেকডাউন ঠিক করে না, এখান থেকে প্লাজমা লিকেজ করে, এবং সেটা যে একটা যে ফেনোমেনাটা করছে, এখানে যে অ্যান্টিবডি মানব শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে, এই মানব শরীরে অ্যান্টিবডিটা যেটা করে সেটা হচ্ছে ম্যাসিভ একটা ওভার রিয়াক্ট করতেছে। আসলে এই ভাইরাসের এই যে মেকানিজম, সেই মেকানিজম থেকে এই বডির ওভার রিয়াকশনের কারণে আমরা যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট আছি আমাদের দেশে, তাদের যখন এই ভাইরাসটা ইনফেক্ট করতেছে, এই বডির ওভার রিয়াকশনের কারণে অ্যানাফাইলেটিক শক বলো কিংবা অন্যান্য কিছু রিয়াকশন হোক, সেক্ষেত্রে হয়তো পেশেন্টটা খারাপের দিকে চলে যাচ্ছে। যাদের কিছু প্রি এক্সিস্টিং ইলনেস, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডায়াবেটিস মেলাইটাস, তারপরে হচ্ছে সিওপিডি, এই ধরনের লাংস রিলেটেড যাদের সমস্যা আছে, হাইপার টেনশন, সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টগুলো আসলে খারাপের দিকে যাচ্ছে। তাই ভাইরাসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আমিও বিভিন্ন ভিডিও, বিভিন্ন ডেটা থেকে আসলে আমিও তথ্যগুলো পাচ্ছি, সেটা হচ্ছে 80% কেসের ক্ষেত্রেই যেটা একটা মাইল্ড সিমটম প্রকাশ করে, অনেকের ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক রয়ে যায় যাদের ইমিউনিটি ভালো। এখন ইমিউনিটি কীভাবে গ্রো করে সেটা আমি পরে আসতেছি। ইমিউনিটি গ্রোর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকে, প্লিজ ইনক্রিজ ইউর ভলিউম লেভেল, সাউন্ড নাই। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ। ইমিউনিটি গ্রোর ক্ষেত্রে অনেকে অনেক রকম মতবাদ দিচ্ছে, যেমন ভিটামিন সি যুক্ত ফল যদি বেশি খাওয়া হয়, বাজারে যে ভিটামিন সি পাওয়া যায় 250 মিলিগ্রামের ট্যাবলেট, সাসাস, সিভি ট্যাবলেট, রেনোভা, সেগুলো যদি বেশি পরিমাণ কি একটা শুনলাম আর কি বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে, যে 300 মিলিগ্রাম পার ডে, 300 মিলিগ্রাম পার ডে কিন্তু আসলে অনেক। আমরা জানি ভিটামিন সি ইনটক্সিকেশন হয়, তারপর যদি এইটা আমার ইমিউনিটি লেভেলটাকে বাড়ানোর জন্য যদি খাওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রে এটা ইমিউনিটিকে বাড়ায়। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটু পরে আসি। সেখানে আমি যেটা বলতেছিলাম যে এই ভিটামিন সি এর খাওয়ার থেকে ভিটামিন যে অন্যান্য যে ওষুধগুলো যেটা এখন মার্কেট আউট হয়ে যাচ্ছে, আমি সেই প্রসঙ্গে একটু কথা বলতে চাচ্ছি যে আমরা হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ নাকি মার্কেট আউট হয়ে গেছে, অ্যাজিথ্রোমাইসিন নাকি ঠিকমতো পাওয়া যাচ্ছে না, মানুষ এগুলো স্টক করেছে। আমি আসলে এটা নিয়ে খুবই মানুষ কেন এটা করছে এটা আসলে আমার বোধগম্য না। কারণ কি, এই যে হাইড্রক্সিক্লোরোকুইন যে ট্যাবলেটটা যেটা এখন মার্কেট আউট হয়ে গেছে, এটা কিন্তু এসএলইর ক্ষেত্রে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট উপকারী, এবং তারা কিন্তু এই ওষুধটা খেয়েই তাদের যে নর্মাল যে লাইফ লিড করছে তাদের এটাকে কমায় রাখছে। এখন তারা কিন্তু আলটিমেটলি ওষুধ পাচ্ছে না, ঠিক আছে। এই হাইড্রক্সিক্লোরোকুইন আমরা যে ওষুধটা আমরা যে মার্কেট আউট করে ফেলছি, এটা আসলে এটা আমরা ঠিক করিনি। কারণ আমি একটু বলি,
এই হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটা এটা হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে এটা আমরা দিয়ে থাকি। এটার কিছু ম্যাসিভ সাইড এফেক্ট আছে, যেমন এটা যে আমাদের যে রেটিনার যে এন্ডোথেলিয়াম, সেটা এন্ডোথেলিয়াল যে শেডিংটা নষ্ট করে দেয়, এটা একটা বড় সাইড ইফেক্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এটা কিডনি রেনাল ইম্পেয়ারমেন্ট করতেছে। তাহলে এটা যদি আমরা ডোজ নেওয়া জেনে এটা যদি আমরা করোনা ভাইরাসটাকে প্রিভেনশন করার জন্য খেয়ে থাকি, এটা কিন্তু আসলে নিজেদের ক্ষেত্রে আমরা হার্ম করতেছি। ঠিক আছে, সুতরাং সব কথা মিলাই আমরা যেটা বলবো যে করোনা ভাইরাস আমরা ডায়াগনোসিস আমরা এখন পর্যন্ত আমাদের খুবই অল্প। এই অল্প বলে আমাদের যে ঘর থেকে বের হয়ে যেতে হবে সেটাও আমাদের করা যাবে না, কারণ আমরা এই মুহূর্তে কমিউনিটি ট্রান্সমিশন ফেজে আছি। কমিউনিটি ট্রান্সমিশন ফেজে থাকার কারণে আমাদের এই মুহূর্তে খুব বেশি আকারে ছড়াবে। আমরা সেই বিস্তারটা যেন আমরা কমাইতে পারি সেটা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে উল্টাপাল্টা ওষুধ খাওয়া, এগুলো করা যাবে না। এটার জন্য তোমাদের প্রয়োজনে কল দিয়ে তোমার যদি মনে করো যে না হাঁচি, ঠান্ডা, কাশি, তারপর হচ্ছে তোমার জ্বর আসছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেকেই কমপ্লেন করছে যে হটলাইনে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় যেহেতু এটার বাইরে কোনো এই মুহূর্তে অপশন নাই, সুতরাং যদি অপশন আসে সেক্ষেত্রে আমি তোমাদেরকে আপাতত জানাবো। আর আজকে থেকে সম্ভবত আইসিডিআরবিতে এই টেস্ট করার একটা অপশন পাওয়া গিয়েছে। এখন যে ফোনগুলো আমার কাছে আসতেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পেশেন্টের কাশি হচ্ছে খুসখুসে কাশি, তারপরে হচ্ছে তোমার রাইনোরিয়া বলতে নাক দিয়ে সর্দি ঝরা। হ্যাঁ, তো এই সর্দি ঝরার প্রবলেম নিয়ে যদি এই সমস্যাগুলো নিয়ে অনেকে ফোন দিচ্ছে, সবাই ফার্স্টে চিন্তা করতেছে করোনা ভাইরাস হলো কিনা, হলো কিনা। আমি আবারও বলছি, করোনা ভাইরাস যদি অ্যাটাক হচ্ছে তার কিন্তু ম্যাসিভ জ্বর থাকছে, জ্বরটা অনেক সময় বডি এক থাকবে, তারপরে হচ্ছে তার জ্বরের পরিমাণটা খুবই বেড়ে যাবে, অনেক ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকবে। ঠিক আছে, তো সব কিছু মিলায়ে অনেক সাইন সিমটম আছে, আমরা অলরেডি সব কিছু দেখছি, কিন্তু এই সাইন সিমটম আছে বলে হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন এগুলো খাওয়া যাবে না। আমি একটু ভাইরাসের যে প্রসঙ্গে ছিলাম সেই ভাইরাসের প্রসঙ্গে আমি একটু আসি, যে এটা একটা আরএনএ ভাইরাস, যেটা সেলের মধ্যে যে আরএনএ পলিমারাইজেশন যে হয় সেই কাজটা করতেছে, করে আরএনএটাকে সিনথেসিসটা বাড়ায় দিচ্ছে এবং খারাপ জেনেটিক কোডগুলো ফেলে দিয়ে এটা ইনজেক্ট করবে। ঠিক আছে, এখন এই আরএনএ আমরা যে এটা থেকে আমাদের শেষ কোথায়, সেই শেষ কোথায় আমার আজকে আলোচনার একটা মূল অন্যতম বিষয়বস্তু, যে আসলে এটা শেষ কোথায়। আমরা কি ভ্যাকসিন পাবো? আমরা ভ্যাকসিন কবে পাবো? অনেকেই কোশ্চেন করতেছে যে আসলে এটা সারা ওয়ার্ল্ড, এত বিশ্ব, এত উন্নত বিশ্ব, সবাই এফেক্টেড, এটা শেষ কবে হবে? একটা আশার কথা শোনে, অলরেডি 35 কোম্পানি যেগুলো অলরেডি ভ্যাকসিনের প্রোটোটাইপ ডেভেলপ করে ফেলেছে। ঠিক আছে, এবং ভ্যাকসিন কার্যকর কিনা সেটার তার ট্রায়ালও গেছে। যেমন আমরা যদি বলি যে কিছু কিছু কোম্পানি, যেমন অলরেডি আমেরিকার একটা কোম্পানি যেমন মডার্নেটা কোম্পানি, যেটা মডার্নেটা কোম্পানি অলরেডি তাদের কোভিড-19 ট্রায়ালের পর্যায়ে চলে গেছে। তারা একটা অনুমোদন নিয়েছে যে এটা রডেন্ট ট্রায়াল এবং সেটা হচ্ছে হিউম্যান ট্রায়াল, তারা একসঙ্গে করবে। তারপরও হিউম্যান অলরেডি পাওয়া যাচ্ছে না। তোমরা কিছুদিন আগে বিজ্ঞাপন দেখছো যে একজন মানুষের শরীরে এই ইনজেক্ট করবে, তাকে 1600 পাউন্ড দেওয়া হবে। এই বিজ্ঞাপনটা অলরেডি আমরা কিছুদিন আগে অনলাইনে দেখেছি। তারপরেও মানুষ পাওয়া যাচ্ছে না যে কে এই কেস ট্রায়ালের ফার্স্ট কেস হবে। তো সব কিছু মিলায় যেটা দেখা যাচ্ছে যে ভ্যাকসিনটা সবাই ধারণা করছে যে 2 বছর আনুমানিক লাগবে। তো 2 বছর আনুমানিক লাগবে, ততদিন কি আমরা এটার মধ্যে ডুবে থাকবো? আমাদের এটা কি বাড়তেই থাকবে? না বন্ধু, কারণ কি সব ভাইরাসই একটা পর্যায়ে এসে এটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে ফেলে। ইটালি যে প্রসেসে গিয়েছিল তারা চেষ্টা করছিল যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করে, কিন্তু তারা যে এত মারা যাবে এটা তারা এক্সপেক্ট করে নাই। তা আমাদের এরকম এক্সপেকটেশন করা দরকার নেই যে হার্ড ইমিউনিটি পাবো, আমাদের বরং প্রিভেনশনটাই বেস্ট। 4 এপ্রিল পর্যন্ত গভর্নমেন্ট যে আমাদেরকে লকডাউন বা ছুটি দিয়ে দিয়েছে যে হোম কোয়ারেন্টাইন, বাসায় থাকো, আমাদের সেটা মানা উচিত। আমরা কিন্তু সেরকম মানছি না, আমরা ঠিকই ঘুরে বেড়াচ্ছি, আমরা ঠিকই বিভিন্ন জায়গায় যাচ্ছি। আসলে সব কিছু মিলাই আমাদের আসলে কারোর কথা শুনছি না। তা আমরা যদি একটা করোনার স্ট্রাকচার আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে যাই, তাহলে আমরা একটু দেখি যে করোনাটা কীরকমভাবে শরীরে ঢোকে। আমি আগে যে কথাটা বলছি যে করোনাটা আসলে কিভাবে। Researchers from China have used cryo-electron microscopy to show how SARS-CoV-2 infects humans.
The study published in Science says the virus targets a type of receptor found on human cells in the lungs, heart, kidneys, and intestines. Citing Kingston University microbiologist Mark Fielder, Sky News reports that the virus seems to attack two types of lung cells: goblet cells that coat the respiratory tract with mucus, and ciliated cells that usually filter out pathogens. A previous study published in Science found the virus spike protein has two receptor binding domains, or RBDs, facing downward and another facing upward. These allow the virus to bind with and invade human cells. The virus targets a human ACE2 receptor that has bonded with an amino acid transporter. This subtype of ACE2 structure has never been discovered before. The virus uses the spike protein's up RBD to penetrate the cell. The virus then dissolves its own protein shell and releases its RNA payload inside the cell, according to British Society for Immunology. A study in Frontiers in Microbiology says a coronavirus hijacks the cell's structure to reproduce. The viral RNA takes over the host cell's endoplasmic reticulum to replicate itself and to manufacture the protein parts to make new viruses. According to the Society for Immunology, the hijacked cell's Golgi bodies then package viral RNA and proteins in a viral protein shell. This leads to the creation of new viruses that leave the infected cell via the membrane. The study in Frontiers in Microbiology says coronavirus takeover imposes stress on the host cell. Cell death or apoptosis is the result when the infection overwhelms the host cell's ability to maintain homeostasis. মাল্টিপল ভাইরাস হওয়ার পরে সে কিন্তু আলটিমেটলি আমি যে বিষয়টা দেখে আবার মনোযোগ দিব সেটা হচ্ছে যে এটা কেন এত ডেঞ্জারাস। SARS-CoV-2 ইটস এ ফ্যামিলি ভাইরাস, এটা একটা নোভেল ভাইরাস। এটা যে সমস্যাটা করতেছে এটা কিন্তু খুব বেশি মানুষকে মারে না, কিন্তু মানুষকে রেখে ও যেটা করতেছে সেটা হচ্ছে তোমার আবার All right, engineers, in this video we're going to talk about COVID-19. সতর্ক থাকবো, ঠিক আছে? আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আসলে আমরা এটা কীভাবে দেখব যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যে কনটেক্সটটা বলি সেটা হচ্ছে বাংলাদেশের জনবসতি খুব বেশি, মানুষের ফ্যাসিলিটিসটা খুব কম, আমাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আমরা জানি অনেক কম, খুবই সীমিত, আমাদের আইসিইউ ফ্যাসিলিটিস খুবই সীমিত। আমাদের মন্ত্রী মহোদয়ের তথ্য মতে আমাদের বাংলাদেশে 500টা আইসিইউ আছে, আইসিইউ বেড আছে, ভেন্টিলেটর আছে, দ্যাটস গুড। তারপর আমি বলবো খুবই সীমিত, কারণ আমরা যদি দেখি যে 80% মানুষ যে নর্মাল সাইন সিমটম ডেভেলপ করে আর 5% মানুষ হচ্ছে আইসিইউ লাগে। সেক্ষেত্রে যদি আমরা যদি 50,000 মানুষও যদি ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে হাজার দশেকের মতো তোমার আইসিইউ লাগতে পারে। সেক্ষেত্রে আমরা আইসিইউ বেড পাবো কোথায়? এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আর আমাদের কাছে মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা যে আমাদের মানুষের নির্দেশনা কম যায় মানুষের কাছে, আমরা সচেতন কম। দেখো কয়েকদিন আগে আমরা ছুটি পেয়েছি, আমরা একদম সেই ঈদের মতো করে আমরা বিভিন্ন জায়গায় চলে গেছি, ঠিক আছে? আমাদের মধ্যে এই সচেতন জিনিসটা খুবই কম, আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা আসলে নাই বললেই চলে, ঠিক আছে? তোমাকে একটা গল্প বলি, সেটা হচ্ছে ইটালিতে যে প্রথম যে কেসটা পাওয়া গিয়েছিল, এটাকে ইন্ডেক্স কেস বলি, যে ফার্স্ট যে কেস। এই ইন্ডেক্স কেসটা পাওয়ার পরে ডাক্তার সেই ইন্ডেক্স কেসকে বললো যে তোমাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে, আইসোলেশনে থাকতে হবে। কোয়ারেন্টাইনটা আসলে আইসোলেশন কোয়ারেন্টাইনের পার্থক্যটা একটু পরে বলতেছি, আইসোলেশনে থাকতে হবে। তো সে ইন্ডেক্স কেস যেটা করলো, সে বললো যে না থাকবো না, কী করবো, আমাদের কিছু যেতে হবে। সে তাকে রাখা যায়নি, সে যা করছে কি ফুটবল খেলছে, সে যায় পার্কে ঘুরছে, সে যায় কথা বলছে, সে একা 900 মানুষকে ইনফেক্ট করছে, সে একা, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আসলে এটার ভালো একটা সূচনা, ইটালিতে যে প্রথম কেস। তো ইটালি এই যে হুড় করে এরকম করে বের হয়ে গেল, এটা একটা বড় কারণ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ভাইরাসটা আইসোলেশন এবং কোয়ারেন্টাইন অনেকেই আসলে বুঝে না, আমাদের এই শব্দটার সাথে আমরা একদমই পরিচিত না। আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ছি, আমরা কমিউনিটি মেডিসিন থেকে অনেক সময় আমরা এটা শিখেছি যে হোয়াট ইজ আইসোলেশন অ্যান্ড হোয়াট ইজ কোয়ারেন্টাইন, বাট জনসাধারণ এই কোয়ারেন্টাইন শব্দটা সাথে আসলেই অ্যাকোমোডেটেড না।
কোয়ারেন্টাইন হচ্ছে যে সাসপেক্ট কেস হবে, তুমি যদি সন্দেহের তালিকায় থাকো, এই সন্দেহের তালিকায় থাকলে তোমার হচ্ছে 14 দিন মতো তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা, তুমি কারোর সাথে মিশবা না, একটা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রাখতে হবে, তোমার খাবার দেখা গেল একটু নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রেখে খাবারটাকে পৌঁছায় দেওয়া। তো এই বিষয়টা হচ্ছে কোয়ারেন্টাইন। আর আইসোলেশনটা হচ্ছে যখন সে অলরেডি সাসপেক্টেড কেস কিংবা ডায়াগনোসড কেস, তাকে একটা আইসোলেশন রুমে রাখা। তো এই হলো আইসোলেশন এবং কোয়ারেন্টাইন একটা বেসিক পার্থক্য। তখন যে বিষয়টা থেকে আমি একটু বেরোয় আসছি, সেটা হচ্ছে এই যে ভাইরাসটা হিউম্যান শরীরে যে কী করে। আমরা জানি যে বি সেল এবং টি সেল লিম্ফোসাইটগুলো আছে, এই বি সেল টি সেলকে তারা অ্যাক্টিভেট করে, এবং যে বডির যে ওভার রিয়াকশন, এই ওভার রিয়াকশনের থেকেই এই যে এটা মূলত তারা করে ফেলে, মানুষের এই হোস্ট, মানুষটাকে হোস্ট বানায় ফেলে। এই মানুষটাকে হোস্ট বানায় ফেলার কারণেই এই প্রবলেমটা হয়, এটা খুব বেশি স্প্রেড হচ্ছে। আমরা কিছু কোশ্চেন আশা করছিলাম, যদি কোনো কোশ্চেন থেকে থাকে অনেকের। আমরা আসলে তেমন কোনো এখন পর্যন্ত কোনো প্রশ্ন পাচ্ছি না। প্রশ্ন পেলে আমরা একটু প্রশ্নটা আস্তে আস্তে বাড়িয়ে, মানে আলোচনাটা একটু দীর্ঘ হতো, কারণ আসলে প্রশ্ন দরকার, কারো কোনো জানার কিছু থাকলে এটা দরকার আছে। অলরেডি SM শহীদুল ইসলাম লিখেছে প্রাউড অফ ইউ দোস্ত। প্রাউড হওয়ার কিছু নাই দোস্ত। রিপন মাহবুব লিখছে দোস্ত ইনক্রিজ ইউর মিডিয়া সাউন্ড প্লিজ। আমি আসলে ফার্স্ট এটা লাইভ শো, তো আমি আসলে বুঝতেছি না যে এটা সাউন্ড কম কেন। আই উইল ট্রাই মাই বেস্ট ফর দ্য নেক্সট টাইম। ড্যানিয়েল ইসলাম রানার লাভ ইউ। রিপন মাহবুব টোটাল ইনফেক্টেড 49, ইজ ইট ট্রু? বন্ধু সরকারি কর্মকর্তা আমি, এর বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? নূর মোহাম্মদ বন্ধু সাবধানে থেকো। বন্ধু সাবধানে আছি, নিচে যাচ্ছি না, ঠিক আছে? আমি একদম আইসোলেশন বলো কোয়ারেন্টাইন যেটাই বলো, আমি বাসার মধ্যে আছি। তারপরেও আমাদেরকে অনলাইনে অনেক সময় অফিস মানে সাপোর্ট দেওয়া লাগে, যদিও করোনা কন্ট্রোল যে আমাদের যে ডিজি হেলথে যেটা আছে, ওখানেও ডিউটি আছে, সামনে ওখানেও ডিউটিতে যাব। মোহাম্মদ আবু সাইদ সাউন্ড নাই তো। তারপর হচ্ছে আমিনা আক্তার প্লিজ ইনক্রিজ ইউর ভলিউম লেভেল। আই উইল ট্রাই মাই বেস্ট, বাট এটা হচ্ছে না। লাভ ইউ দোস্ত। মোহাম্মদ আশরাফুল হক শামীম লিখেছেন। রহমতুল্লাহ শারাফাত ধন্যবাদ বন্ধু, তবে সাউন্ড খুব কম মনে হচ্ছে, নাকি আমার ফোনের সমস্যা? আমরা দেখছি এখন 26 জন অনলাইনে আছে। যদি মনে করো যে ইনফরমেটিভ কিছু পাওয়া যাচ্ছে, একটু শেয়ার করো তোমাদের বিভিন্ন পার্সোনাল গ্রুপে। তারপরে হচ্ছে রিয়াদ খান সাউন্ড, সবার সাউন্ডের সমস্যা। আই এম সরি, এক্সট্রিমলি সরি, যে আমি চেষ্টা করছি সাউন্ডটাকে বাড়িয়ে কথা বলার, বাট সেরকম হচ্ছে না। আমি এই মুহূর্তে আমার কাছে হেডফোনও নাই যে আমি হেডফোন দিয়ে কথা বলবো। এই 2 সপ্তাহ কেন গুরুত্বপূর্ণ বন্ধু? ভালো কথা বলছো, সেই এক্সপোনেনশিয়াল গ্রোথের কথাই বলছি। আর কমিউনিটি ট্রান্সমিশনের কথা যেটা বলেছি, যে কমিউনিটি ট্রান্সমিশন এখন হচ্ছে। মানুষ এখন যেটা করছে, ইতালিতে যে সমস্যা হয়েছিল, ইতালিতে ওরা কথা শোনে নাই, ওরা দলে দলে বের হয়ে আসছে একটা পর্যায়ে এসে, এবং ম্যান টু ম্যান ট্রান্সমিশন হয়েছে, ঠিক আছে? তখনই আসলে মূল ভেতালটা করছে। হ্যাঁ, সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি দেখি যে ফারজানা নবী গলা শুকিয়ে যায় কেন? যাতে খুসখুস কাশি, বয়স 59। সাইকোলজিক্যাল প্রবলেম বন্ধু, কারণ এখন সবাই ম্যাক্সিমাম কমপ্লেন করছে গলা শুকিয়ে যাচ্ছে, আমি কি করব, নানান সমস্যা অনেকেরই, কিন্তু আসলে কিছু করার নাই। গলা শুকিয়ে যেতেই পারে, কিন্তু সবগুলো যে করোনা এটা বলা যাবে না, ঠিক আছে? সো ডোন্ট বি ওরি। আমি যদি একটু কয়েকটা স্লাইড শো দেখাই, যে এই স্লাইড শোর মধ্যে অনেক কিছু আছে, তোমরা এই স্লাইড শো থেকেও অনেক আইডিয়া পাচ্ছ, যদিও এগুলো খুব কমন, তারপরেও একটু দেখাচ্ছি যে করোনা ভাইরাস প্রিভেনশনের জন্য আমরা বেশ কিছু মাস্ক ব্যবহার করব, ঠিকমতো হাত ধোবো, সেই বিষয়গুলোকে গুরুত্ব অনেকেই দিচ্ছে। তারপরে হচ্ছে কোভিড-19 কখন সেটা ওয়ার্ডে যাবে, কখন আইসিইউতে যাবে, সেই বিষয়গুলো এখন অলরেডি বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে, যে ক্রাইটেরিয়াগুলো কী কী, সেগুলো একটু তোমরা দেখবা, যে আমরা কখন হসপিটালাইজড হব। শুধু হসপিটালে ভিড় জমায় কিন্তু লাভ নেই। আমরা কয়েকটা জায়গায় শুনতেছি যে কাশি হলেই নাকি হসপিটালে আউটডোরে যাচ্ছে, আউটডোরে যাওয়ার পরে
চিকিৎসা নেওয়ার চেষ্টা করতেছে। তোমার একটা জিনিস একটু চিন্তা করো যে তুমি শুধু একটা শুষ্ক কাশি নিয়ে হসপিটালে যাচ্ছ, নিজে চলে যাচ্ছ, এমন হতে পারে ওখানে একটা করোনা ভাইরাসের রোগীও গিয়েছে, তার থেকে তুমি ইনফেক্টেড হচ্ছ। সো তুমি আগে করোনা ভাইরাসের যে সাইন সিমটমগুলো, যে কাশি, তীব্র গলা ব্যথা, গলা শুকিয়ে যাওয়া, এই বিষয়গুলো মাথায় রেখে তুমি যাও, আমার মনে হয় সেটা বেটার হবে। ঠিক আছে? আর হচ্ছে শুধু হসপিটালে যেয়ে তা আসলে কিছু বলার নেই, হ্যাঁ, কারণ যে আসলে তেমন কোনো লাভও নেই। তো আমরা করোনা ভাইরাস প্রতিরোধে কিন্তু অনেকগুলো মেজার আমরা জানি যে এগুলো নিতে হবে। তো করোনা ভাইরাস প্রতিরোধে কী কী করণীয় আছে আমরা যদি একটু দেখি, যে করোনা ভাইরাস রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে আমরা যা যা করব। ধূমপান বাদ দিতে হবে বন্ধুরা, অনেকে আছে ধূমপান যারা সিগারেট ছাড়া চলতেই পারে না, ধূমপান বাদ দাও। যদিও ধূমপান আগে করছো, সেটা অনেকখানি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অ্যালকোহল পান করবেন না। তারপর হচ্ছে প্রতিদিন গোসল করুন, সম্ভব হলে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে, বডি ওয়াশ, ডেটল, লাইফবয় এগুলো ব্যবহার করুন। ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকুন, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জুস এগুলো খাবেন না। কেন? কারণ কি, ওই যে করোনা ভাইরাস শরীরে যে ওটা একটা কোল্ড টেম্পারেচার, ওটা ভালো কাজ করতে পারে। কিছু কিছু ভাষ্যমতে যে করোনা ভাইরাস গরমে কাজ করতে পারে না, ঠান্ডাতে ভালো কাজ করে। এটা কথাটা সত্যি, কারণ তোমার বডি টেম্পারেচার যেটা আছে সেটা তো কনস্ট্যান্ট। তোমার ইটালিতেও তোমার যে বডি টেম্পারেচার, বাংলাদেশেও তোমার সেই বডি টেম্পারেচার। সুতরাং যখন বডিতে যাচ্ছে তখন কিন্তু সে কাজ করবেই। হয়তো ইটালির বাইরের টেম্পারেচারটা 0 কিংবা তার কাছাকাছি 10-এর মধ্যে, সেক্ষেত্রে যে কমিউনিটি ট্রান্সমিশনটা যতটুকু হয়, বাংলাদেশে হয়তো কমিউনিটি ট্রান্সমিশনটা কম হচ্ছে, কারণ বাংলাদেশের টেম্পারেচারটা বেড়ে গেছে, ওটা বাইরে বেশিক্ষণ হয়তো সার্ভাইভ করতে পারবে না। সেটা আমাদের বাংলাদেশের একটা বড় প্লাস পয়েন্ট, যে আমার এখন টেম্পারেচারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কারণ করোনা ভাইরাস আমরা জানি যে 3 ফিট 1 মিটার এর মধ্যে ওইটা মাটিতে পড়ে যায়। এটা পড়ে যাওয়ার মধ্যে অনেক সময় এখান থেকে ট্রান্সমিশনটাও হচ্ছে, পায়ের জুতাতে আসতেছে, এই ধরনের শোনা যাচ্ছে। কোনো কথা আসলে ক্লিয়ার রিসার্চ থেকে না। সুতরাং গরম যদি হয়, তো গরম টেম্পারেচার সে বাঁচতে পারবে না। সুতরাং এই গরম খাবার খাওয়াটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। ঠান্ডা খাবার খাবো না, আইসক্রিম খাবো না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, জুস খাওয়া যাবে না, এগুলো আমাদের একটা অ্যাডভান্টেজ। সূর্য আলো ত্বকে নিন, যেমন ভিটামিন ডি। হ্যাঁ, সূর্য আলো নিতে হবে। ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন। ভালোভাবে সিদ্ধ করা খাবার খান, যেমন ডিম, মুরগির মাংস এগুলো খান। অ্যাজমা, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি নিয়ন্ত্রণে রাখুন। আদা চা, তুলসী চা, মধু ইত্যাদি পান করুন। যোগা ব্যায়াম করুন। যোগা ব্যায়াম কেন করতে বলছে? যে আমরা আসলে কোয়ারেন্টাইনে আছি, সেই কোয়ারেন্টাইনের থাকাকালীন আমরা শরীরটাকে ফিট রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ইমিউনিটিটাকে বেশি গ্রো করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যেগুলোতে, সেগুলো বেশি বেশি করে খেতে হবে। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। এটা সবাইকে আক্রমণ করতে পারলেও সবার মৃত্যু ঘটাতে পারে না। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। তাই আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হন। জনসমাগম এড়িয়ে চলুন। বন্ধু, আমরা যে মেসেজগুলো দেখলাম, এটা আমি কপি পেস্টই করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে সত্যি কথা। অনেকে হয়তো ক্লেম করতে পারে যে এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু তারপরও আমি আবার তোমাদের সচেতন করার জন্য এটা মূলত তোমাকে জানাচ্ছি। ফারজানা নবী, ভালো বলেছ, ধন্যবাদ, থ্যাংক ইউ ফারজানা আইরিন। পাখির মাধ্যমে কি ছড়ায়? বন্ধু, পাখির মাধ্যমে কি ছড়ায় এটা আসলে বাদুড়ও তো একটা পাখির মধ্যে পড়ে। পাখির মাধ্যমে ছড়ায় কি না সেটা আসলে পরবর্তীতে জানা যাবে, কিন্তু পাখির মাধ্যমে কীভাবে ছড়াবে, এটা বাদুড় থেকে আসছে কিনা সেটাও এখন পর্যন্ত কনফার্ম না। সো এটা আসলে আমি অ্যান্সারটা তোমাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না, তবে এটা সম্ভবত নাই হবে। সোহেল বন্ধু লিখেছে যে, সোহেল আসাদ, ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। তোমরা দেখছো, তোমরা সচেতন হও, তোমরা ঘরের মধ্যে থাকো, এটা আমার মূল প্রত্যাশা। ঠিক আছে? যেটা অলরেডি আমার ওয়াইফ অর্গানাইজেশন, সরি, ইউসুফ সোহাগ উনি লিখেছেন
বন্ধু তুমি লিখেছো যে আমার ওয়াইফ কিছুদিন তোমার বাইরে যাওয়ার কারণ তোমার সচেতন বাজার করে স্টক করি ঘরের মধ্যে থাকো গত 2-3 দিন যাবত জ্বর কাশা না পা খেলে ঠিক আছে আমার ওয়াইফ সরকার কাশি আছে কফ নেই শ্বাসকষ্ট বন্ধু তুমি লিখেছো নেবুলাইজার ইউজ করে সব সময় তোমার বাইরে যাওয়ার কারণ তোমার সচেতন বাজার করে স্টক করি ঘরের মধ্যে থাকো গত 2-3 দিন যাবত জ্বর কাশা না পাটা ঠিক আছে আমোনিয়া তাপমাত্রা কমে বাজার করে স্টক করি তাপমাত্রা গত বেশি না যাবত জ্বর নাশাটা ঠিক আছে আমোনিয়া তাপমাত্রা বাজার করে স্টক করি তাপমাত্রা গত বেশি না যাবত জ্বর নাশাটা ঠিক আছে আমোনিয়া সর্বোচ্চ গত বেশি না যেমন কিছু মিলাই আমি বলবো যে
This is SARS-CoV-2. It belongs to the family of coronaviruses named for the crown-like spikes on their surfaces. SARS-CoV-2 can cause COVID-19, a contagious viral infection that attacks primarily your throat and lungs. This is SARS-CoV-2. What actually happens? It belongs to the family of coronaviruses named for the crown-like spikes on their surfaces. Causes your body to develop pneumonia. Can cause COVID-19, a contagious viral infection that attacks primarily your throat and lungs. This is SARS-CoV-2. What actually happens? It belongs to the family of coronaviruses named for the crown-like spikes on their surfaces. Causes your body to develop pneumonia. Can cause COVID-19, a contagious viral infection that attacks primarily your throat and lungs. This is SARS-CoV-2. What actually happens? It belongs to the family of coronaviruses named for the crown-like spikes on their surfaces. Causes your body to develop pneumonia. Can cause COVID-19, a contagious viral infection that attacks primarily your throat and lungs. This is SARS-CoV-2. What actually happens? It belongs to the family of coronaviruses named for the crown-like spikes on their surfaces. Causes your body to develop pneumonia. Can cause COVID-19.